আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ একটা গল্প নিয়ে কথা বলবো, মানে একটা ভয়ের গল্প। প্রেক্ষাপটটা গ্রামীণ বাংলা, একটা দুর্যোগের রাত, অন্ধকার কবরস্থান, আর কিছু মানুষ যাদের পরিস্থিতি বেশ খারাপ। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আচ্ছা, গল্পের শুরুটাই কিন্তু বেশ অন্যরকম, মানে একেবারে একটা থমথমে পরিবেশ দিয়ে শুরু। ঠিক। এক দুর্যোগের রাত, তাই না? চারদিক ঘুটঘুটে অন্ধকার, আকাশ মেঘে ঢাকা। একদম। আর এই অন্ধকারের মধ্যে দুটো লোক বসে আছে কবরস্থানে, গোবিন্দ আর শরীফ। কিন্তু কেন? মানে কবরস্থানে কেন অপেক্ষা করছে ওরা? সেটাই তো প্রথম প্রশ্ন। ওরা অপেক্ষা করছে একটা একটা লাশের জন্য। কি বলছেন? জীবিত মানুষ লাশের জন্য অপেক্ষা করছে? এটা তো শুরুতেই কেমন গা ছমছম করে উঠছে। ঠিক তাই। ব্যাপারটা কি, কেন এই অপেক্ষা, সেটা আস্তে আস্তে পরিষ্কার হবে। আর পরিবেশটা, সেটার বর্ণনাও তো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, গল্পে পরিবেশের বর্ণনাটা দারুণ। নিকষ কালো অন্ধকার, ঝোড়ো হাওয়া, মেঘের গর্জন, মানে পুরোটাই একটা অশুভ ইঙ্গিত দিচ্ছে। আর ওই দুই চরিত্র, গোবিন্দ আর শরীফ, ওদের কথাবার্তা থেকে কিছু বোঝা যাচ্ছিল? হ্যাঁ, একটু। গোবিন্দকে বেশ অধৈর্য মনে হচ্ছিল, বলছিল, উফ, এই মশার কামড়ে প্রাণ আমার অষ্টাগত। আচ্ছা, অধৈর্য। আর শরীফ ছিল একটু বেশি সাবধানী। সে বলছিল, আস্তে আস্তে কেউ আমাদের কথা শুনে ফেলবে। তাহলে দুজনের চরিত্রে একটা বৈপরীত্য শুরুতেই দেখা যাচ্ছে। একজন অধৈর্য, অন্যজন সতর্ক। কিন্তু মূল প্রশ্নটা হলো, কি এমন হলো যে ওরা লাশ চুরির মতো একটা ভয়ঙ্কর কাজের জন্য অপেক্ষা করছে? এই প্রশ্নের উত্তরটা আছে ওদের অতীতের গল্পে, মানে ওদের পেছনের কাহিনীটা জানা দরকার। বলুন তো সেই বিষয়ে, কারা এই গোবিন্দ আর শরীফ? ওরা আসলে ছোটবেলার বন্ধু, কিন্তু পড়াশোনায় কারোরই মন ছিল না, ফলে যা হওয়ার তাই হয়েছে, বেকার। ওহ, বেকারত্ব, এটা তো একটা বড় সমস্যা। হ্যাঁ, আর বাড়ি তো চরম অভাব। গোবিন্দর বাবা বুড়ো হচ্ছেন, কাজ করতে পারেন না তেমন। শরীফের অবস্থাও প্রায় একই। পরিবারের চাপ নিশ্চয় বাড়ছিল। খুব। গোবিন্দর মায়ের একটা কথা গল্পে আছে, বেশ কষ্টেরও। উনি আক্ষেপ করে বলছিলেন, ছেলেটা তো একেবারে বইয়ে গিয়েছে, রোজগার নেই, পাতি নেই। আহারে। আরও বলছিলেন, ভাড়া আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। মানে সংসারের অবস্থা যে কতটা খারাপ, সেটা এই কথাগুলোতেই স্পষ্ট। এটা শুধু একটা সংলাপ নয়, এটা আসলে ওদের উপর চেপে বসা একটা ভয়ঙ্কর সামাজিক চাপের ছবি। দারিদ্র্য আর বেকারত্ব যে তরুণদের কোন পথে ঠেলে দিতে পারে। একদম। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে গোবিন্দ একদিন খুব অভিমান করে বাড়ি ছেড়ে চলেও গিয়েছিল। তাই নাকি? কি বলেছিল সে? বলেছিল, যতক্ষণ না কাজ পাচ্ছি আমি ফিরব না। এটা হয়তো অভিমান ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল তার ভিতরের যন্ত্রণা আর অসহায়ত্ব। বুঝলাম। তাহলে এরকম একটা ডেসপারেট মানসিক অবস্থা থেকেই ওরা ওই অন্ধকার পথে পা বাড়ায়? ঠিক ধরেছেন। বাড়ি থেকে বেরিয়ে মন খারাপ করে নদীর ধারে বসেছিল দুজন। তারপর উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে ওরা একসময় ওই কবরস্থানের কাছে পৌঁছে যায়। আর সেখানেই কি? হ্যাঁ, সেখানেই দেখে একজন লোক কবর খুঁড়ছে। প্রথমে বেশ অবাক হয়, একটু ভয়ও পায়। স্বাভাবিক, মাঝরাতে কবরস্থানে কেউ কবর খুঁড়ছে দেখলে ভয় পাওয়ারই কথা। কিন্তু কাছে গিয়ে দেখে, আরে, এ তো তাদের পরিচিত লোক, রফিক দাদা। রফিক দাদা? সে কি করছিল ওখানে? মানে কবর খুঁড়ছিল কেন? রফিক তখন ওদের পুরো ব্যাপারটা খুলে বলে। সে জানায় যে সে টাকার জন্য এই কাজ করে। কবর থেকে সদ্য দেওয়া লাশ তুলে নেয়। লাশ তুলে নেয়? তারপর কি করে সেই লাশ দিয়ে? সে জানায় হাসপাতালের কিছু লোকের সাথে তার যোগাযোগ আছে, তাদের কাছে এই লাশ সে বিক্রি করে দেয়। অ্যানাটমি বিভাগে লাগে গবেষণার জন্য। ওহ, লাশ চুরির ব্যবসা, এটা তো সাংঘাতিক অপরাধ। হ্যাঁ, কিন্তু রফিকের যুক্তিটা শুনুন। সে গোবিন্দ আর শরীফকে বোঝানোর চেষ্টা করে, বলে, আমাদের মতো গরিবদের জন্য কোনো আইন নেই, বুঝলি? বাবা, কি যুক্তি? আরও বলে, পেটের জ্বালা মেটানোর জন্য, অভাব দূর করার জন্য কোনো আইন আসে রে? এই কথাগুলো ওদের নাড়িয়ে দেয়। এটা ঠিক যে তার কথায় এক ধরনের নির্মম বাস্তবতার ছোঁয়া আছে। সে যেন বলতে চাইছে, নিয়ম কানুন সব বড়লোকদের জন্য, গরিবের খিদে মেটানোর জন্য কোনো সহজ পথ খোলা নেই। আর শুধু যুক্তি নয়, সে টাকার লোভও দেখায়, প্রচুর টাকার লোভ। বলে, এক রাতের কাজ, কিন্তু হাতে পাবি গাড়ি গাড়ি টাকা। এত টাকা তো জীবনেও দেখিনি। বুঝলাম। তাহলে একদিকে পেটের খিদে, সংসারের চাপ, অন্যদিকে সহজ পথে প্রচুর টাকা রোজগারের হাতছানি। হ্যাঁ,
এই দুটো জিনিস মিলে গোবিন্দ আর শরীফের নৈতিকতাকে একটা ভয়ঙ্কর পরীক্ষার মুখে ফেলে দেয়। ওদের ভেতরে তখন মারাত্মক দ্বন্দ্ব চলছে। আর শেষ পর্যন্ত ওরা কি রাজি হয়ে যায়? হ্যাঁ, দারিদ্র্যের জ্বালা আর টাকার লোভ এই দুটো মিলে ওদের বিবেককে হারিয়ে দেয়। ওরা রফিকের প্রস্তাবে রাজি হয়ে যায়। ভাবা যায় ছোটবেলায় দুই বন্ধু বেকারত্বের জ্বালায় শেষ পর্যন্ত লাশ চুরির মতো কাজে নেমে পড়ল। ঠিক তাই, শুরু হয়ে যায় ওদের তিনজনের সমবেত উদ্যোগ, রফিক, গোবিন্দ আর শরীফ। একসাথে কাজটা নিশ্চয়ই আরো সহজ হয়ে গিয়েছে। হ্যাঁ, রফিক একা যা পারত না, তিনজন মিলে সেটা অনেক সহজে করতে শুরু করে। রাতের অন্ধকারে কবর থেকে সদ্য দেওয়া লাশ তুলে নিত ওরা। তারপর সেই লাশগুলো হাসপাতালে পৌঁছে দিত। একদম হাসপাতালের অ্যানাটমি বিভাগে যারা মরাদেহ নিয়ে পড়াশোনা বা গবেষণা করে তাদের কাছে সাপ্লাই দিত, আর তার বিনিময়ে হাতে পেত মোটা টাকা। টাকা আসতে শুরু করলে মানুষের মতিভ্রম হতে বেশি সময় লাগে না। ঠিক তাই হয়েছে। এই ভয়ঙ্কর অপরাধমূলক কাজটা ধীরে ধীরে ওদের কাছে যেন স্বাভাবিক হয়ে যায়। রোজগার হচ্ছে, হাতে টাকা আসছে, এটাই তখন ওদের কাছে বড় কথা। টাকার নেশা বড় সাংঘাতিক নেশা, এটা মানুষকে আরও গভীরে টেনে নিয়ে যায়। ওদের নৈতিকতাও নিশ্চয়ই তলানিতে গিয়ে ঠেকেছিল। শুধু তলানিতে নয়, একেবারে শেষ হয়ে গিয়েছিল বলা যায়। আর সেটার প্রমাণ পাওয়া যায় গল্পের পরের অংশে। এখানেই আসে আসল মোচ। কী রকম? ওরা আবার এক রাতে কবরস্থানে অপেক্ষা করছে। সেই দুর্যোগের রাত, মশার কামড় সবই আছে, কিন্তু এবার ওরা কার লাশের জন্য অপেক্ষা করছে জানেন? রফিকের নিজের লাশের জন্য। কি বলছেন? রফিক? সে তো ওদের সাগরের ছিল, তার লাশের জন্য কেন? রফিক মারা গেছে? হ্যাঁ, গল্পে জানা যায় রফিক এর মধ্যে অপঘাতে মারা গেছে, কিন্তু পরে বোঝা যায় এটা অপঘাত নয়, আসলে গোবিন্দ আর শরীফ মিলেই তাকে খুন করেছে। সর্বনাশ! খুন করেছে কেন? টাকার লোভে। রফিক যে টাকাটা পেত সেই ভাগটা আর দিতে চাইছিল না ওরা। ভেবেছিল রফিককে সরিয়ে দিলে পুরো টাকাটাই ওদের থাকবে। ছি ছি, চরম বিশ্বাসঘাতকতা। যার হাত ধরে এই পথে আসা তাকেই টাকার জন্য খুন, এটা তো কল্পনার অতীত। লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে এটাই তার প্রমাণ। ওরা পরিকল্পনা করে রফিকের লাশটাও কবর থেকে চুরি করবে, যাতে খুনের কোনো প্রমাণ না থাকে, আর সেই লাশ বিক্রি করে কিছু টাকাও পাওয়া যায়। মানে বন্ধুকে খুন করে তার লাশটাও বিক্রি করার পরিকল্পনা। এদের মনুষ্যত্ব বলে আর কিছু অবশিষ্ট ছিল না। কিন্তু ওদের সেই পরিকল্পনা প্রথম চেষ্টায় সফল হয় না। কেন? কি হয়েছিল? রফিকের বাড়ির লোকেরা খুব সন্দেহ করেছিল। তারা বলাবলি করছিল রফিকের মৃত্যুটা স্বাভাবিক নয়। তাই তারা ঠিক করে কবর দেওয়ার পর প্রথম কয়েক রাত তারা কবর পাহারা দেবে। আচ্ছা। রফিকের বাড়ির কয়েকজন জেগেই ছিল কবরের পাশে। একজন বলছিল, আজ আমরা কেউ এখান থেকে নড়ব না। তাই গোবিন্দ আর শরীফ সে রাতে আর এগোতে পারেনি। তাহলে একটা বাধা এলো, কিন্তু ওরা কি হার ছেড়ে দিয়েছিল? না, লোভ যাদের চোখে পট্টি বেঁধে দেয় তারা সহজে হাল ছাড়ে না। ওরা অপেক্ষা করছিল সুযোগের। কয়েকদিন পর গভীর রাতে যখন পাহারা একটু শিথিল হয়েছে ভেবে ওরা আবার কবরস্থানে ফেরে। এবার কি সফল হয়? এখানেই গল্পটা একটা ভয়ঙ্কর অতি প্রাকৃত দিকে মোড় নেয়। ওরা গিয়ে দেখে রফিকের কবরটা আগে থেকেই খোঁড়া। আগে থেকেই খোঁড়া? তার মানে অন্য কেউ? গোবিন্দ অবাক হয়ে যায়, শরীফকে ডাকতে যায়, কিন্তু দেখে শরীফ দাঁড়িয়ে আছে একটু দূরে, তার দিকে পেছন ফিরে। আচ্ছা। গোবিন্দ কাছে গিয়ে যে না শরীফের কাঁধে হাত রেখেছে, অমনি শরীফ ঘুরে তাকায়, আর গোবিন্দ দেখে এ তো শরীফ নয়, এ যে রফিক। রফিক? কিন্তু রফিক তো মারা গেছে, তার মানে? হ্যাঁ, রফিকের আত্মা। কিন্তু তার চেহারাটা ভয়ঙ্কর। চোখ দুটো যেন জ্বলছে, মুখটা বিভৎস, আর তার গলার স্বরটাও কেমন যেন অচেনা, ভৌতিক। গায়ে কাটা দিচ্ছে শুনে। তারপর কি বলল রফিকের আত্মা? সে গোবিন্দকে বলল, কি রে, আমাকে খুঁজছিস? আমি একদম ঠিক আছি। তারপর ভয়ঙ্কর হেসে বলল, কিন্তু তুই আর ঠিক থাকবি না। বাবা, গোবিন্দর অবস্থা তখন কি হয়েছিল? সে তো ভয়ে জমে গেছে, কথা বলতে পারছে না। রফিকের আত্মা তখন ওকে চেপে ধরে, বলতে থাকে, কি রে বেঈমান, যে থালায় খাস সেই থালাতেই ফুটো করলি। অপরাধবোধ আর ভয় মিলেমিশে একাকার নিশ্চয়ই। রফিক বলতে থাকে, যে বেঈমানি তুই আমার সঙ্গে করলি তার শাস্তি তোকে পেতেই হবে। এই বলে সে গোবিন্দর গলা টিপে ধরে। তারপর গোবিন্দ কি?
হ্যাঁ, গোবিন্দ আর বাধা দিতে পারে না। ওই কবরস্থানেই রফিকের আত্মা তাকে গলা টিপে মেরে ফেলে। কৃতকর্মের ফল যেন আক্ষরিক অর্থেই ভূত হয়ে তার ঘাড়ে চেপে বসেছিল। কি সাংঘাতিক পরিণতি, যেন এক অলৌকিক বিচার। কিন্তু শরীফ, তার কি হলো? সে তো তখন সেখানে ছিল না। না, শরীফ পরে একা আসে কবরস্থানে, এসে দেখে গোবিন্দ মরে পড়ে আছে, আর তখনই তার সামনে আসে রফিকের আত্মা। এবার শরীফের পালা। হ্যাঁ, শরীফ তো ভয়ে দিশেহারা, পালানোর চেষ্টা করে, কিন্তু রফিকের আত্মা তাকে ধরে ফেলে। লতাপাতা দিয়ে তার পা জড়িয়ে যায়, তাকে টেনে হিচড়ে কবরের দিকে নিয়ে যেতে থাকে। শরীফ নিশ্চয়ই তখন প্রাণভিক্ষা চেয়েছিল, কিন্তু রফিক তাকে মনে করিয়ে দেয় আসল দোষটা কার। বলে, গোবিন্দ তোকে ছুরি মেরেছিল ঠিকই, কিন্তু বুদ্ধিটা তো তোর ছিল, তাই না? ও, তার মানে খুনের পরিকল্পনাটা শরীফের মাথা থেকেই বেরিয়েছিল। হ্যাঁ, রফিক তাকে কিছুতেই ক্ষমা করতে রাজি নয়, তবে সে যেন শরীফকে নিয়ে একটু খেলতেও চায়। তাকে আপাত দৃষ্টিতে পালানোর সুযোগ দেয়। হ্যাঁ, কিন্তু সেই পলায়নটাই বিভীষিকাময় হয়ে ওঠে। শরীফ দৌড়তে থাকে, আর রফিকের আত্মা তার পেছন পেছন হাসতে হাসতে উঠতে থাকে। শেষ পর্যন্ত বাড়ি ফিরে শরীফ জ্ঞান হারায়। বেঁচে যায় তাহলে? হ্যাঁ, সে যাত্রায় বেঁচে যায়, কিন্তু রফিকের প্রতিশোধ তখনও শেষ হয়নি। বলেন কি, এরপরও কিছু বাকি ছিল? পরদিন সকালে শরীফের জ্ঞান ফেরে। খুব অসুস্থ সে। গ্রামের হাতুড়ে ডাক্তার অশোক চ্যাটার্জি তাকে দেখতে আসেন। আচ্ছা, ডাক্তার দেখাতে এলেন। কিন্তু তখনই ঘটে শেষ ভয়ঙ্কর ঘটনাটা। শরীফ চেয়ে দেখে অশোক কাকার মুখের জায়গায় ধীরে ধীরে ভেসে উঠছে রফিকের বীভৎস মুখটা। ডাক্তারের রূপ ধরে? হ্যাঁ, রফিকের আত্মা ডাক্তারের রূপ ধরে তার ঘরে ঢুকে পড়েছে। সে শরীফকে বলে, কিরে, ভেবেছিলি পালিয়ে বেঁচে যাবি? আমি তোকে অত সহজে মারব না, ঘরে এসে মারব। তারপর? রফিক আরও বলে, তোকে না মারা পর্যন্ত যে আমি এই পৃথিবী ছেড়ে মুক্তি নিতে পারবো না। এই চরম আতঙ্ক, এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে পারে না শরীফ। সে কি মারা যায়? হ্যাঁ, ওই ভয়ঙ্কর আতঙ্কেই শরীফের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। সে মারা যায়। প্রচণ্ড ভয়ই তার মৃত্যুর কারণ হয়। কি নিদারুণ প্রতিশোধ! রফিকের আত্মা যেন সর্বশক্তিমান, তার হাত থেকে পালানোর কোনো উপায় নেই। ডাক্তারের রূপ ধরে আসাটা যেমন অপ্রত্যাশিত, তেমনি এটা বুঝিয়ে দেয় যে পাপের শাস্তি অনিবার্য। ঠিক। তাহলে এই পুরো গল্পটা জুড়ে আমরা কি দেখলাম চরম দারিদ্র্য কিভাবে মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়। হ্যাঁ, দেখলাম লোভ কিভাবে বন্ধুত্বের সম্পর্ককে নষ্ট করে দেয়, জন্ম দেয় বিশ্বাসঘাতকতার। আর সবশেষে দেখলাম সেই কৃতকর্মের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, তা সে আইনের বিচার হোক বা এই গল্পের মতো কোনো অলৌকিক প্রতিশোধ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এই গল্প আমাদের এক অন্ধকার জগতে নিয়ে গিয়েছিল ঠিকই, যেখানে মানুষের লোভ, দুর্বলতা আর তার ভয়ঙ্কর পরিণতির ছবি আমরা দেখলাম। কিন্তু শেষে একটা প্রশ্ন মনে আসছে, এই কাহিনী কি শুধুই একটা গা ছমছমে ভয়ের গল্প, নাকি এর গভীরে অন্য কোনো বার্তা লুকিয়ে আছে? ভাবনার বিষয়। হয়তো এটা আমাদের সমাজ, মানুষের ভেতরের আদিম প্রবৃত্তি আর কর্মফলের অবশ্যম্ভাবী চক্র নিয়ে আরও গভীর কিছু বলতে চায়। এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই তোলা থাকলো।